স্বামীজির মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে মায়ের জন্য একটা স্থায়ী আবাসের দরকার, এবং সেই নিয়ে তিনি তার গুরু ভাইদের চিঠি লিখেছেন। তাতে ওনার মনোভাবটাও ভালো করে ব্যক্ত করেছেন, কীরকম বাড়ি হবে, কোথায় হবে, এবং মায়ের দৈনন্দিন জীবনের সঙ্গে সেই জমির সম্পর্ক, অর্থাৎ মায়ের গঙ্গা প্রীতি এবং সেই জমিটি গঙ্গার ধারে হতে হবে, এরকম নানা রকমের ইনস্ট্রাকশন তিনি বিশেষ করে স্বামী শিবানন্দজিকে দিয়েছিলেন। সেই কাজটি পরিপূর্ণ করেছেন স্বামী শারদানন্দজি মহারাজ, পরবর্তীকালে মায়ের সেবক তথা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক, এবং এই পদেই তিনি জীবনের শেষ দিন অবধি অবস্থান করেছেন। তো ঘটনাচক্রে সব কিছু ঘটেছে। যখন তিনি এই জমির বিষয়টা নিয়ে ভাবছেন, ঠিক সেই সময় কেদার দাস, এই বাগবাজার অঞ্চলেরই, যাকে খড়ো কেদার বলে বলা হতো, তিনি শারদানন্দ মহারাজের কাছে একটা প্রপোজাল দেন যে ওনার 1 খণ্ড জমি রয়েছে এই বাগবাজারে, তিনি সেই জমিটা উৎসর্গ করতে চান। তবে একটি শর্ত সেখানে আছে যে সেই বাড়িতে যে বাড়ি হবে সেই বাড়িতে ঠাকুরের নিত্য ঠাকুর পুজো হতে হবে। তো শারদানন্দ মহারাজ সানন্দে সেই তার প্রস্তাব গ্রহণ করে নেন, এবং সেই জমির উপরেই আজকে মায়ের বাড়ি। এবং সেই বাড়ি করতে মহারাজকে বহু বেগ পেতে হয়েছে, বিশেষ করে আর্থিক অনটনের দিক। সেই সময় মঠের অবস্থাও এরকম ছিল না, পরিচিতিও তেমন ছিল না, কাজেই টাকা পয়সা জোগাড় করা খুব কঠিন ছিল। সেই জন্য তিনি ঋণ নিয়ে এই বাড়ি নির্মাণের কাজ শুরু করেন, এবং প্রথম ভেবেছিলেন একতলায় থাকুক, পরে টাকার ব্যবস্থা হলে দোতলা করা হবে, এবং ছাদ হবে ওই টালির ছাদ, যাতে পরে সেটি সরিয়ে আর কি এক্সটেনশন করা যায়। কিন্তু পরে ওর মনে হলো যে যেই জন্য বাড়ি করা হবে সেটা তো ঠিক হবে না, মাকে তো সেই অন্য জায়গাতেই থাকতে হবে কলকাতা এলে। কাজেই তিনি আবার ঋণ নিয়ে বাড়িটি দোতলা করেন, এবং 3 তলাতেও একটি ঘর তৈরি করেন, এবং দোতলাটি সম্পূর্ণ মায়ের জন্য নির্দিষ্ট করা হয়, এবং 1 তলাটি উদ্বোধন কার্যালয়ের জন্য করা হয়। কারণ তার আগে শেষ 2 বছর বোসপাড়া লেনে একটি ভাড়া বাড়িতে উদ্বোধন চলছিল, এবং সেখানে উদ্বোধনের আর্থিক অনটন খুব সাংঘাতিকভাবে হয়েছিল, এবং সেই অনটন মহাপুরুষ মহারাজ এবং শরৎ মহারাজ এই দুইজনে মিলে সামাল দিতে পেরেছিলেন। এবং তারপরে 1908 সালে বাড়ি নির্মাণ হয়ে গেলে উদ্বোধন কার্যালয় চলে আসে মায়ের বাড়িতে নিচের তলাতে। সেখানেই ছাত্রদের থাকা, শোয়ার ব্যবস্থা এবং পাবলিকেশনের যা যা কাজ সমস্ত ওখানেই হচ্ছিল। এর ভিতরে মহারাজের একটি ছোট অফিস, সেই অফিসে তিনি শুতেনও, আবার সেখানে সকলের সঙ্গে দেখাও করতেন, আবার সেখানে লেখালেখির কাজও হতো, আবার মাকে দেখতেন, কে যাচ্ছে কে আসছে ইত্যাদি সমস্ত বিষয়, এবং মায়ের ভালো মন্দ যা কিছু দরকার, যখন যা প্রয়োজন সব কিছু মেটাতেন। এই করে এই বাড়ির সূত্রপাত হয়। কিন্তু মা তখনই আসেননি, মা জয়রামবাটিতে ছিলেন তখন। মা আসলেন 1909 সালের মে মাসে, 23শে মে, এবং শরৎ মহারাজ, যোগীন মা, এরা সবাই গিয়ে মাকে নিয়ে আসেন। আমাদের এখন ভাবতে অবাক লাগে যে মা নতুন বাড়িতে এসেছেন, সেই আশাটা নিয়ে কি হয়েছিল তার বিস্তৃত বিবরণ নেই।
তাকে কি করে বাড়িতে প্রবেশ করানো হলো, কেউ এসেছিল কিনা, কেউ শাক বাজিয়েছিল কিনা, কেউ উলু দিয়েছিল কিনা, বাড়ি সাজানো হয়েছিল কিনা, যা হয় সাধারণত, কারণ এটা উৎসবের পর্যায়ে পড়ে। মা প্রথম আসছেন, যার জন্যই বাড়ির নির্মাণ। কিন্তু মা বাড়ি দেখে খুব খুশি হন। দোতলায় নিজের ঘরের থাকার ব্যবস্থা ইত্যাদি দেখে শরৎ মহারাজকে খুব আশীর্বাদ করেছিলেন। কিন্তু তখন উৎসব পর্যায়ে সেটি আসেনি। উৎসব পর্যায়েতে আসতে সে বহু দেরি হয়েছে। প্রায় 1900-এর শেষের দিকে এই উৎসবটি প্রথম এখানে করেন সত্যব্রতানন্দজি, মন্মথ মহারাজ। প্রথম ঠিক হয় যে মায়ের পদার্পণের যে ইংরেজি তারিখ, ওই তারিখেই উৎসবটি হবে, এবং হয়েছিল, প্রথমবার সেটি হয়েছিল। কিন্তু স্বামী প্রভানন্দজি পরে বলেন যে না, এটি মায়ের তিথিতে করাটাই বেটার। যে তিথিতে উনি বাড়িতে এসেছেন সেই তিথিতে এটি অনুষ্ঠিত হোক। সেই থেকে এই পদার্পণ তিথিটি পালন করা হয়। তাতে একটি সুবিধা হয়েছে যে মায়ের যে আগমনের তারিখটি, তাতে অন্য কোনো অনুষ্ঠানকে ইন্টারাপ্ট করবে না। কারণ মায়ের পদার্পণ এবং ষোড়শী পূজা বা ফলোয়ারিণী কালী পূজা একেবারে কাছাকাছি হয়ে যায় অনেক সময়। কাজে দুটি ওভারল্যাপ করে গেলে খুব মুশকিল হয়ে যাবে। কাজে এদিকে ইন্ডিপেন্ডেন্টলি ওই ডেটটি ফিক্স থাকছে, কাজে তিথিটাই পালন করাটা বেটার। সেই হিসেবে তিথি হয়ে যাচ্ছে। তারপর থেকে প্রত্যেক বছরই উৎসবটি হয়ে থাকে। উৎসবে সাধারণত মায়ের জীবনবাণী নিয়ে আলোচনা হয়, বক্তৃতাদি হয়। সকাল থেকেই নানা রকম অনুষ্ঠান, পূজা পাঠ, হোম, ভজন এবং বিশিষ্ট শিল্পীদের দিয়ে ভজন করা হয়। দিনভর সাধু ব্রহ্মচারী তথা ভক্তরা মাকে দর্শন করতে আসেন, তাদের শ্রদ্ধা জানাতে আসেন, এবং সেই যথেষ্ট পরিমাণে ভিড় হয়। এটা যেহেতু এটা অন্য কোথাও পালিত হয় না, সেই জন্য মায়ের বাড়িকে কেন্দ্র করে একটা বিশাল জনস্রোত সকাল থেকে রাত্রি অবধি চলতে থাকে। এবং সেই জন্য মায়ের মন্দির বন্ধ করার যে নির্দিষ্ট সময়, সেই সময়টিও সবসময় ঠিক রাখা যায় না। কারণ এত মানুষ এসে পড়ে যে সকলে দর্শন না করে চলে যাবে, সেটাও একটা কেমন মনে হয়। তাই সেটি করা হয়। সেদিন একটি সাধু ভাণ্ডারের ব্যবস্থা থাকে। আমাদের কলকাতার আশেপাশের প্রায় সব সেন্টার থেকেই সাধুরা আসেন। এছাড়াও কামারপুকুর, জারামবাটি থেকে মেদিনীপুর অঞ্চলের সাধুরাও নিমন্ত্রিত হন, তারাও আসেন। বেলুড় মঠ থেকেও সাধুরা আসেন। সকালে বেলুড় মঠের ট্রাস্টি মহারাজরা আসেন, বিকালেও আসেন। কতজন সাধু আসেন? সব মিলিয়ে প্রায় 450 মতো সাধু হয়। 350-400 সাধু প্রসাদ পান দুপুরে। আর এমনিতে আরও অনেকেই আসেন, যার যার সুবিধা মতো এসে প্রসাদ পেয়ে যান। অনেকে রাত্রিরেও প্রসাদ পান। কতজন মানুষ আসেন দর্শনার্থী? দর্শনার্থীর একদম যারা সারাদিন ধরে দর্শন করেন, তার সঠিক হিসাব বলা খুব কঠিন। এই জন্য কেউ শুধু দর্শন করেই চলে যান, কেউ প্রসাদ নিয়ে যান। এখন প্রসাদের হিসাব করলে একরকম, আর বাকি যেটা সেটা হচ্ছে কোনো হিসাবের বাইরে। কাজে অন্তত 10-15 হাজার লোক তো বেশি আসেন, বা তার বেশিও হন। আর একটি অসুবিধা এখানে এই হয় যে এই মে মাসটি হচ্ছে অত্যন্ত গরমের সময়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে, কারণ মায়ের ঘরে যাওয়ার যে একটি মাত্র সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে সকলকে লাইন দিয়ে উঠতে হয়।
যদি প্রশস্ত জায়গা হতো তাহলে অনেক মানুষ একসঙ্গে দর্শন করে নিতে পারত, কিন্তু সেটি সম্ভব হয় না বলে অনেকক্ষণ ধরে লাইনে থাকতে হয় এবং সেই লাইন গঙ্গার ধারে অবধি চলে যায়, এরকম দেখা গেছে। তবে সকলকেই যথাসাধ্য আমরা চেষ্টা করি প্রসাদ দেওয়ার জন্য। সেদিন হাতে হাতে প্রসাদ দেওয়া হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করি মানুষকে গরম থেকে রক্ষা করার জন্য। সময়ের সঙ্গে যেমন পরিবর্তন হয়েছে, আমাদের মায়ের বাড়ির সামনে জায়গাটা প্রশস্ত হয়েছে, ফলে আমাদের যে সমস্ত বুক স্টল ইত্যাদি করা হতো খুব স্বল্প পরিসর জায়গাতে, এখন সেখানে সেটাও করা যাচ্ছে, লোকের যাতায়াতেরও যথেষ্ট জায়গা থাকছে। আগে একটা খুব অল্প একটা গলির রাস্তা ছিল, সেই গলির রাস্তাটা অনেক বড় হয়ে যাওয়াতে এখন লোকের যাতায়াতের সুবিধা হয়েছে। এছাড়াও প্যান্ডেল ইত্যাদি নানা বিষয়ই অনেক পরিবর্তন হয়েছে। এখন মায়ের ঘরের ভিতরে ফুল দিয়ে সাজানো ইত্যাদি, ওই দিনটির জন্য সুন্দর গেট করা হয় ফুল টুল দিয়ে। কাজে এগুলো আস্তে আস্তে রূপান্তরিত হয়েছে। তবে প্রথম দিকে তো উৎসব হয়নি, কাজে যখন থেকে উৎসব হয়েছে তখন থেকেই এটা মোটামুটি এইরকম করেই চলছিল। তো তার একটুখানি ব্যতিক্রম তো অবশ্যই হয়েছে, ক্রমশ তার পরিবর্তন হয়েছে। সেই দিনগুলোতে নতুন বই প্রকাশিত হয় উদ্বোধন কার্যালয় থেকে, প্রায় প্রত্যেক বছরই নতুন বই বেরোয়। মায়ের তিথিভূতা দিয়ে যেমন বেরোয় এবং এই পদার্পণ উৎসবে তো বেরোয়। কাজে এই উৎসবেও কিছু বই বেরোবে এবছর। তার ভিতরে শাস্ত্রগ্রন্থ আছে, ঠাকুরমা স্বামীজির উপর বই আছে, রামকৃষ্ণ ভাব আন্দোলনের উপর বই আছে। যথাসাধ্য চেষ্টা করা হয় সেই জ্ঞানকে ঠিকভাবে প্রকাশ করার জন্য, এবং প্রকাশনার ক্ষেত্রেও প্রচুর পরিবর্তন হয়ে গেছে। এবং সেই সঙ্গে তাল মিলিয়েই উদ্বোধন কার্যালয় চলছে এবং মায়ের বাড়িও চলছে। তবে স্বল্প পরিসর জায়গাতে লোকের যে অসুবিধা, সেটি দূর করা বোধহয় সম্ভব হচ্ছে না, হবে না। কারণ ওই জায়গাটিই তো জায়গা, তার থেকে আউটলেট করা, লোককে খুব তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাওয়া, সেটি খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। কাজে যেই হারে লোক সমাগম হয় সেই হারে আমরা জায়গা দিতে পারছি না, এইটি সমস্যাটি থেকেই যাচ্ছে। এবং ভবিষ্যতে কতটা কী করা যাবে সে ভবিষ্যতই বলবে।